হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 4 ডেটা পাথ ডিজাইন সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা, তো এই চ্যাপ্টার থেকে আমাদের যে টপিক টা বেসিক্যালি আমাদের পড়তে হবে। সো এখানে অনেকগুলো স্লাইড আছে, এগুলো আমরা স্কিপ করে যাব। আমাদের যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, প্রথমত সেটা হচ্ছে পাইপলাইনিং। তবে পাইপলাইনিংটা পড়ার আগে একটা কনসেপ্ট সম্পর্কে আমরা একটু জেনে নিব। সেই কনসেপ্টটা হচ্ছে কোপ্রসেসর। আচ্ছা, সো কোপ্রসেসরটা বেসিক্যালি কি? এটা হলো ওয়ান কাইন্ড অফ অ্যাডিশনাল প্রসেসর, যা আসলে পার্সোনাল কম্পিউটারে ইউজ করা হয় কিছু স্পেশাল টাস্ক পারফর্ম করার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে এই টাস্কগুলো কিন্তু মেইন প্রসেসরও পারফর্ম করতে পারে, লাইক অ্যারিথমেটিক ক্যালকুলেশন অথবা গ্রাফিক্যাল ডিসপ্লে। সো এই টাইপের টাস্ক মেইন প্রসেসর করতে পারা সত্ত্বেও কেন আমরা কো প্রসেসরকে ইউজ করব? আচ্ছা, তো এই ধরনের টাস্ক পারফর্ম করার জন্য কো প্রসেসরকে ইউজ করা হয়। কারণ হচ্ছে অ্যাজ আ হোল এই কো প্রসেসর মেইন প্রসেসরের চেয়ে অনেক বেশি এফিশিয়েন্টলি কাজ করে এবং রেজাল্টও অনেক ফাস্ট প্রোভাইড করে। এছাড়াও কিছু কমপ্লিকেটেড অ্যারিথমেটিক অপারেশনস আছে, যেমন হচ্ছে এক্সপোনেনসিয়েশন এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশন, যেগুলো মেইন প্রসেসর ইউজ করে ইমপ্লিমেন্ট করাটা অনেক বেশি কস্টলি হয়ে যায়। আহ, বিভিন্ন রকম সিপিইউ হার্ডওয়্যার অথবা সফটওয়্যারের মাধ্যমে যদি ইমপ্লিমেন্ট করা হয়, সো সেটা কস্টলির পাশাপাশি সেই অপারেশনগুলো করতেও কিন্তু আম, অনেক স্লো, প্রসেসটা অনেক স্লো কাজ করে। সো অল্টারনেটিভ হিসেবে এই সমস্ত অপারেশনস এর জন্য যদি কো প্রসেসর ইউজ করা হয়, দেন সেটা অনেক বেশি বেটার রেজাল্ট দিবে। সো বিভিন্ন টাইপের অপারেশনস, যেমন ডিফারেন্ট ডিফারেন্ট কো প্রসেসর ইউজ করা হয়, যেহেতু সো যেমন হচ্ছে অ্যারিথমেটিক কো প্রসেসর, গ্রাফিক্স কো প্রসেসর, তার মানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশনের জন্য বিভিন্ন রকম কো প্রসেসর ইউজ করা হয়, যেন আগের থেকে বেশি ফাস্টার রেজাল্টটা প্রোভাইড করে এবং আমাদের অপারেশনসটা অনেক বেশি এফিশিয়েন্টলি এক্সিকিউট হয়। সো এই হচ্ছে আমাদের কো প্রসেসর সম্পর্কে আমরা জানলাম। এখন এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে পাইপলাইন প্রসেসিং। সো অলরেডি আমরা প্রিভিয়াস চ্যাপ্টার থেকে জেনেছি পাইপলাইনিং অথবা পাইপলাইন প্রসেসিংটা আসলে কিভাবে কাজ করে। পাইপলাইনিংটা বেসিক্যালি ইউজ করা হয় যেন অ্যাট এ টাইম মাল্টিপল ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করা যায়। সো যে প্রসেসটার অ্যাপ্লাই করার কারণে আসলে আমরা অ্যাট এ টাইম মাল্টিপল ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে পারবো, সো সেই প্রসেসটার নামই হচ্ছে আসলে পাইপলাইন অথবা পাইপলাইনিং প্রসেসিং। তো আজকে এই চ্যাপ্টারে আমরা পাইপলাইনিং এর বেসিক স্ট্রাকচারটা সম্পর্কে জানবো, যে পাইপলাইনিং করার জন্য আসলে যেই স্ট্রাকচারটা ফলো করা হয় সেই স্ট্রাকচারটা সম্পর্কে জানবো। সো যেহেতু আমরা জানি পাইপলাইনিং হচ্ছে একটা টেকনিক যা প্রসেসর কি করে, স্পিড আপ করতে ইউজ করা হয় কোনো রকম লার্জ এক্সট্রা হার্ডওয়্যার ছাড়াই। ওকে, সো এখানে আমরা বেসিক স্ট্রাকচারটা দুটো ডায়াগ্রামের মাধ্যমে দেখব। সো এখানে আমরা দুটো ডায়াগ্রাম আছে, একটা হচ্ছে ফিগার এ তে এবং আরেকটা আছে ফিগার বি তে। সো এখানে ফিগার এ তে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাইপলাইন প্রসেসর আসলে কিছু যেটা প্রসেসিং সার্কিট নিয়ে তৈরি হয়। সো সেই যেটা প্রসেসিং সার্কিট গুলা হতে পারে, এখানে ওই সার্কিট গুলাকে যেই নাম দিয়ে ডিনোট করা হয়েছে, যেমন C1, C2, দেন হচ্ছে ডট ডট দিয়ে, মানে অনেকগুলো ডেটা প্রসেসিং সার্কিট থাকতে পারে এরকম CM পর্যন্ত। সো প্রত্যেকটা পার্টকে আসলে বলা হয় স্টেট অথবা সেগমেন্ট, যেটা কালেকটিভলি সবগুলো সেগমেন্ট মিলে একটা সিঙ্গেল অপারেশন পারফর্ম করে। তার মানে এখানে এই
ফিগার এর স্ট্রাকচারটা দেখে আমরা এটা বুঝতে পারছি যে একটা পাইপলাইন প্রসেসরে অবশ্যই কিছু ডেটা প্রসেসিং সার্কিট থাকবে, অনেকগুলো ডেটা প্রসেসিং সার্কিট থাকতে পারে এবং সেই ডেটা প্রসেসিং সার্কিটকেই আমরা এখানে সি দিয়ে ডিনোট করা হচ্ছে। ওকে, সো এখন আমরা ফিগার বি তে আসি। এখানে ফিগার বি তে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিগার বি তে অনেকগুলো সেগমেন্ট আছে, যেমন সেগমেন্ট S1, সেগমেন্ট S2, সেগমেন্ট SM। আচ্ছা, তাহলে সেগমেন্ট S1, প্রত্যেকটা সেগমেন্ট আসলে কি কি সার্কিট নিয়ে তৈরি সেগুলাই এখন আমরা দেখব। সো সেগমেন্ট S1 এ আমরা দেখতে পাচ্ছি কি আছে, এখানে আছে ফার্স্টেই আছে R1 নামে কোনো একটা সার্কিট এবং C1। সো C1 মানে কি সেটা অলরেডি আমরা জানতে পেরেছি। সি মানে হচ্ছে এটা একটা ডেটা প্রসেসিং সার্কিট। ওকে, সো আর এখানে আর দিয়ে আসলে বোঝানো হচ্ছে একটা ইনপুট রেজিস্টারকে। ঠিক আছে, তাহলে আর মিনস হচ্ছে রেজিস্টার, তবে এই রেজিস্টার হচ্ছে একটা ইনপুট রেজিস্টার। সো ইনপুট রেজিস্টারের কিন্তু আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ল্যাচ। আচ্ছা, তার মানে এখানে আহ, আহ, এক একটা সেগমেন্টে কি কি আছে, একটা ইনপুট রেজিস্টার এবং একটা ডেটা প্রসেসিং সার্কিট। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা সেগমেন্ট আসলে এক একটা কম্বিনেশনাল সার্কিট দিয়ে ডিজাইন করা। আচ্ছা, তাহলে এরকম করে যতগুলো সেগমেন্ট আছে প্রত্যেকটা সেগমেন্টে কি আছে, একটা করে ইনপুট রেজিস্টার এবং একটা করে ডেটা প্রসেসিং সার্কিট। আচ্ছা, এখন আমরা জানবো ইনপুট রেজিস্টারের কি কাজ। সো ইনপুট রেজিস্টার মানে আর, আর এর কাজ হচ্ছে সে কি করে, পার্শিয়ালি প্রসেসড রেজাল্টকে সে হোল্ড করে এবং এক সেগমেন্ট থেকে ডেটাগুলো যখন প্রসেস হয়ে আরেক সেগমেন্টে ট্রান্সফার হয় তখন সেটা সেই পার্শিয়াল রেজাল্টটা স্টোর করে আসলে এই ইনপুট রেজিস্টার। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, তার মানে এখানে আমরা যদি সেগমেন্ট S1 এ আসি, সেগমেন্ট S1 শুরু হওয়ার আগে এখানে কি হচ্ছে, ডেটা ইন মানে কিছু ডেটা স্ট্রিম এখানে ইনপুট দেওয়া হচ্ছে, সেই ডেটাগুলা কে হোল্ড করছে, R1 বা ইনপুট রেজিস্টার মানে ফার্স্ট ইনপুট রেজিস্টার। তাহলে R1 যখন সেই ডেটাগুলাকে হোল্ড করে, সেই R1 তখন কি করে, এখানে অ্যারো দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই ডেটাগুলোকে সে কাকে দিয়ে দেয়, C1 মানে ফার্স্ট সেগমেন্টের ডেটা প্রসেসিং সার্কিটকে দিয়ে দেয় সেই ডেটাগুলোকে প্রসেস করার জন্য। সো C1 যখন সেই ডেটাগুলোকে প্রসেস করে ফেলে, সেই পার্শিয়াল প্রসেস রেজাল্টটা সে পাস করে কাকে, পরবর্তী সেগমেন্টের R2 কে। সো R2 এখানে কি হোল্ড করছে, R2 হোল্ড করছে প্রিভিয়াস সেগমেন্ট থেকে পাওয়া প্রসেসড রেজাল্ট বা প্রসেস ডেটাটা। সে কি করে, সে সেই পার্শিয়ালি প্রসেস রেজাল্টকে টেম্পোরারি সে হোল্ড করে সেই রেজাল্টটাকে। তারপরে আর টু এরও সেম কাজ, আর টু তখন সেই পার্শিয়াল রেজাল্টটা সেন্ড করে দেয় কাকে, C2 কে মানে সেকেন্ড সেগমেন্টের ডেটা প্রসেসিং সার্কিটকে। এরকম করে যখন প্রত্যেকটা সেগমেন্ট পাস করে করে যখন একেবারে লাস্ট সেগমেন্টে চলে আসবে, লাস্ট সেগমেন্ট থেকে যখন ফাইনাল রেজাল্টটা বের হবে, সেই রেজাল্টটাই কিন্তু আসলে আমাদের যে কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশন করার পরে ফাইনাল রেজাল্ট, যেটাকে এখানে বলা হচ্ছে ডেটা আউট। তার মানে আমরা যখন একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে যাই একটা ক্লক পিরিয়ডে, তো সেই ইনস্ট্রাকশন রিলেটেড ডেটাগুলো আসলে কিভাবে প্রতিটা সেগমেন্ট ওয়াইজ পার্শিয়াল রেজাল্ট প্রসেসড হতে হতে যখন একেবারে লাস্ট সেগমেন্টে চলে আসে, তখনই লাস্ট সেগমেন্টে সেই রেজাল্ট গুলো মানে সেই রেজাল্টে যে ডেটাগুলো আছে পার্শিয়াল রেজাল্টে, সেই ডেটাগুলোকে যখন হচ্ছে প্রসেস করা হয় লাস্ট সেগমেন্ট ডেটা প্রসেসিং সার্কিট, তখনই আমরা পেয়ে যাই আমাদের ফাইনাল রেজাল্টটা। আচ্ছা, তার মানে এখানে যেটা হচ্ছে যে প্রতিটা স্টেজে যেটা হচ্ছে আমরা প্রথমে কি করছি, প্রথমে ইনপুট রেজিস্টারকে মানে ফার্স্ট সেগমেন্টের ফার্স্ট যে রেজিস্টারটা আছে ইনপুট রেজিস্টার, তাকে কিছু ডেটা স্ট্রিম দিয়ে দিচ্ছে। সেই ডেটাগুলোকে সে হোল্ড করে দেন কি করে, ডেটা প্রসেসিং সার্কিটকে দিয়ে দেয় ডেটাগুলোকে প্রসেস করার জন্য। সো সেই ডেটাগুলো যখন প্রসেস হয়ে যায় একটা সেগমেন্ট থেকে, যখন আরেকটা সেগমেন্টে যাওয়ার আগে সেই ডেটাগুলোকে প্রসেস করে যখন একটা ফাইনাল, ফাইনাল বলবো না, এটা হচ্ছে পার্শিয়াল রেজাল্ট যখন আমরা পাই, সেই রেজাল্টটাকে আমরা যেই
সিম্বল দিয়ে আসলে ডিনোট করব, সেটা হচ্ছে ডি আই, ক্যাপিটাল ডি আর স্মল আই। সেটা দিয়ে আমরা কি করব, পার্শিয়াল প্রসেস রেজাল্টকে আমরা ডিনোট করব। তো সেই পার্শিয়াল প্রসেস রেজাল্টটাই যখন আবার নেক্সট সেগমেন্টে চলে যায়, তখন সেই পার্শিয়াল রেজাল্টটা নেক্সট সেগমেন্টের জন্য কি হয়ে যায়, সেটা আবার হয়ে যায় প্রসেস করার আগে যে ডেটাগুলো সেটা। তখন সেই ডেটাগুলা সেই ডেটাগুলো আর ডিআই থাকে না, সেটাকে আমরা বলবো DI-1। তার মানে কি দাঁড়াচ্ছে, ডেটাগুলো যখন প্রসেস হয়ে যায় সেটাকে আমরা বলছি ডিআই, এবং প্রসেস করার আগে ডেটার যে ফর্মটা থাকে সেটাকে আমরা বলি DI-1। সো এখানে আমরা ডেটাগুলোকে কি দিয়ে আসলে ডিনোট করব সেটা এখান থেকে জানতে পারলাম। প্রত্যেকটা সেগমেন্টে কি হচ্ছে, আগের সেগমেন্ট থেকে সেই ডেটাগুলো আসছে, বাট একেবারে ফার্স্ট সেগমেন্টে কি হবে, এক্সটার্নাল কোনো সোর্স থেকে প্রথমে ডেটাগুলোকে প্রোভাইড করা হবে ইনপুট রেজিস্টারের কাছে। সো এইভাবে আলটিমেটলি যখন প্রত্যেকটা ক্লক পিরিয়ডে এরকম ভাবে এক স্টেজ থেকে আরেক স্টেজে রেজাল্ট কম্পিউট করে নেক্সট স্টেজে হচ্ছে পাঠানো হয়, এবং সব স্টেজগুলো কমপ্লিট করার পরে আমরা যে ফাইনাল রেজাল্টটা পাবো, সেটাই হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে যে রেজাল্ট আমরা পেতাম, সেটাই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট। এবং আমরা এই পাইপলাইনিং প্রসেসের মাধ্যমে আসলে যে পাইপলাইনিং করার জন্য যে বেসিক স্ট্রাকচারটা ফলো করা হয়, সেই বেসিক স্ট্রাকচারটাই আসলে কি কি সার্কিট দিয়ে তৈরি এবং কোন সার্কিট আসলে কি কাজ করছে সেটার কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে আমরা জানলাম। সো এটাই হচ্ছে আমাদের পাইপলাইনিং অথবা পাইপলাইন প্রসেসিং এর বেসিক স্ট্রাকচার। সো এতক্ষণ যে এক্সপ্লানেশন দেওয়া হয়েছে পাইপলাইনিং এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে, এখানে সেগুলোই ডিসকাস করা হয়েছে। সো আশা করি আপনারা যদি বুঝতে পারেন কিভাবে পাইপলাইনিং এর বেসিক স্ট্রাকচারটা ডিজাইন করা হয়েছে এবং কোন সার্কিট কিভাবে কাজ করে, তাহলে সেটা বুঝতে পারলে আপনারা নিজেরাই এই দুটো ফিগার দেখে দেখে সেটা এক্সপ্লেইন করতে পারবেন, আই হোপ। তো এই চ্যাপ্টার থেকে আমরা এটুকুই পড়বো, যেটা হচ্ছে প্রথমত কো প্রসেসর কি, কিভাবে কো প্রসেসরের ইউজেজ বা অ্যাপ্লিকেশনস গুলা কি কি, আর হচ্ছে পাইপলাইন প্রসেসিং এর বেসিক স্ট্রাকচার। সো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।